বলের প্রতিস্পর্ধায় ঝরল রক্ত, দেখা গেল ইট লাঠি কাঁদানে গ্যাসের দাপট। আহত হলেন সাংবাদিকরাও। কোথাও বিক্ষোভকারীদের ছোঁড়া পাথরে আহত হলেন পুলিশকর্মী, কোথাও আবার বেধড়ক লাঠিচার্জের মুখে পড়তে হলো মহিলা, এমনকি প্রবীণদেরও। তৃণমূলের কটাক্ষ, সিপিএমের সাইনবোর্ড বিপন্ন, তাই নজরে নবান্ন। পাশাপাশি এই অনুষ্ঠানেই আপনাদের দেখাবো সমীক্ষা বলছে এই মুহূর্তে দেশে লোকসভা ভোট হলে পূর্ব ভারতে নিজেদের আসন অনেকটাই বাড়াতে পারে বিজেপি। কিন্তু তার আগে এই অনুষ্ঠানের শুরুতে আসুন দেখি কোথায় কোথায় কিভাবে আজ রাজপথ আক্ষরিক অর্থেই পাল্টে গেল রণক্ষেত্রে। বামেদের নবান্ন অভিযান ঘিরে কলকাতার রাস্তা যেন রণক্ষেত্র। একদিকে পুলিশ, অন্যদিকে কাতারে কাতারে লাল ঝান্ডাধারী বাম কর্মী সমর্থক। দুপুর রোদে তেতে থাকা কলকাতার তাপমাত্রা কয়েক গুণ বাড়িয়ে দিল দুপক্ষের খণ্ডযুদ্ধ। 18 দফা দাবি দেওয়া নিয়ে কলকাতা ও হাওড়ার বিভিন্ন জায়গা থেকে নবান্ন অভিযানের কর্মসূচি নেয় সিপিএমের কৃষক সভা। রানী রাসমণি অ্যাভিনিউ, পুলিশ ট্রেনিং সেন্টার, খিদিরপুর, সাঁতরাগাছি এবং হাওড়া রেল মিউজিয়াম। এর মধ্যে প্রতিটি জায়গাতেই পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেঁধেছে বাম কর্মী সমর্থকদের। এখানে ডাফরিন রোড হয়ে নবান্নের দিকে এগোয় বামেদের মিছিল। রাস্তায় ইস্পাতের দেওয়াল খাড়া করেছিল পুলিশ। স্লোগানে মুখরিত লাল মিছিলের ঢেউ গিয়ে আছড়ে পড়ে সেই দেওয়ালে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে থান ইট ছোড়ার চেষ্টা হচ্ছে, এখান থেকে থান ইট ছুটছেন এবং পাল্টা পুলিশও কিন্তু টিয়ার গ্যাস চার্জ করছে। সব মিলিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে এই নবান্ন অভিযান ঘিরে। এখানেও গার্ডরেল এবং ইস্পাতের দেওয়াল দিয়ে রাস্তা আটকে দেয় পুলিশ, কিন্তু গার্ডরেল উল্টে ফেলে সেই ব্যারিকেড পর্যন্ত পৌঁছে যান বাম কর্মীরা। এরপরই ভিড় ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ শুরু করে পুলিশ। ছোড়া হয় কাঁদানে গ্যাস। উল্টো দিক থেকে কিন্তু এইরকম বড় বড় ইট আসতে শুরু হয়। এই যে ইট দেখতে পাচ্ছ রাস্তার বিভিন্ন জায়গায়, এই যে ইট পড়ে রয়েছে, এইরকম কিন্তু ইট উড়ে আসতে শুরু করে। পাল্টা যেটা দেখতে পাই পুলিশ কিন্তু পুলিশের দিক থেকে কিন্তু এরকম ইটগুলো যারা বিক্ষোভ দেখাচ্ছে তাদের দিকেও কিন্তু ছোড়া হয়। পুলিশ ট্রেনিং স্কুলের দিক থেকে মিছিলের নেতৃত্বে ছিলেন কান্তি গঙ্গোপাধ্যায়। দ্বিতীয় হুগলি সেতুতে ওঠার মুখে বাম কর্মীরা ব্যারিকেড ভাঙতে গেলে দুপক্ষের মধ্যে খণ্ডযুদ্ধ বেঁধে যায়। অসুস্থ হয়ে রাস্তায় পড়ে যান সিপিএমের প্রবীণ নেতা। হাওড়ার বেতর মোড়েও দেখা যায় একই ছবি। সাঁতরাগাছি বাস স্ট্যান্ড থেকে বামেদের মিছিল আটকাতে জলকামান ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ। নবান্নের উদ্দেশ্যে যাওয়ার সময় কিন্তু এই বেতর মোড়ে বাম কর্মী সমর্থকদেরকে আটকে দেন পুলিশ কর্মীরা। ফোরশোর রোডে মিছিল আটকাতে মোতায়েন ছিল র্যাফ, কমব্যাট ফোর্স, রোবোকপ। বাম কর্মী সমর্থকেরা গার্ডরেল ভেঙে এগোতে গেলে জল কামান ছোড়ে পুলিশ। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সিপিএম কর্মীরা যখন জোর করে পুলিশের ব্যারিকেড ভেঙে লোহার ব্যারিকেডের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে, সেই সময় হঠাৎই পুলিশের দিকে লক্ষ্য করে বড় বড় ইট ছুটতে থাকে সিপিএম সমর্থকরা। বিকেলের পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। তখনও বিভিন্ন রাস্তায় মিছিলের সাক্ষী হিসেবে পড়ে ইটের টুকরো আর লাল ঝান্ডা। এবিপি আনন্দ। কৌস্তব চট্টোপাধ্যায়কে দিয়ে শুরু করব। তৃণমূলের মন্তব্যটা দিয়ে শুরু করা ভালো। কৌস্তব, সিপিএম এর সাইনবোর্ড বিপন্ন, সেই জন্য নজরে নবান্ন। আমি বলবো চোরেরা নবান্নে, পুলিশ চোরেদের রক্ষক, তাই বিপন্ন গণতন্ত্র। আজকে যারা পিএইচডি চোর কি বলছেন, টাকা চোর কি বলছেন, এটাই গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ আজকে 5 লাখের ওপর মানুষ আমাদের রাজ্যে এলো, 3 মাস ধরে ঘোষিত কর্মসূচি। আমি শুধু সুমন বলছি, শিবপুর পুলিশ লাইনে 21 জন বিধায়ক এখনো অবধি বসে রয়েছে। তারা নবান্নে ডেপুটেশন দিতে গেছিল, মুখ্যমন্ত্রীর কাছ থেকে আগে ডেপুটেশনের টাইম চাওয়া হয়েছিল। 3 মাসের ঘোষিত কর্মসূচি, কোথা দিয়ে আমরা যাব, কত অবধি মিছিল করব, সব জানানো হয়েছে। এখনো অ্যারেস্ট মেমো দেওয়া হয়নি। 21 জন বিধায়ককে শিবপুর পুলিশ লাইনের লকআপে বসিয়ে রাখা হয়েছে। আসলে ইনস্ট্রাকশন এখনো নবান্ন থেকে আসেনি। ইনস্ট্রাকশন যিনি দেবেন তিনি তো পালিয়ে বীরভূমে চলে গেছেন। আমি বলছি যে হেয়ার স্ট্রিট থানায় 2 জন এক্স এমপি, রামচন্দ্র ডোম, শ্রমিক লাহিড়ী, আর একজন এখনকার এমপি মোহাম্মদ সেলিম,
তাকে হেয়ার স্ট্রিট থানায় হচ্ছে লকআপে ভরে রাখা হয়েছে, এখনো পর্যন্ত অ্যারেস্ট মেমো হচ্ছে দেওয়া হয়নি। আসলে সেখানেও মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে হচ্ছে ইনস্ট্রাকশন আসেনি। নগ্ন গণতন্ত্রকে নগ্ন করা হয়েছে আজকে। 3 মাস ধরে জানানো কর্মসূচি, সংবাদ মাধ্যমের কর্মীরা সুমন আজকে সাহসিকতার সাথে কিছু সংবাদ মাধ্যমের কর্মী ছবি তুলেছে। সংবাদ মাধ্যমের কর্মীরা একটা সময় অবস্থান করে যে পুলিশ বেধড়ক লাঠি চালাচ্ছে বয়স্ক লোকেদের, এমনকি সূর্যকান্ত মিশ্র, বিমান বসু, শান্তিপূর্ণ অবস্থান। আজকে কোনো জায়গায় কোনো গোলমাল আমাদের কর্মীরা হচ্ছে করেনি। প্রথম থেকে পুলিশ মারমুখী ছিল, পুলিশ ব্যাপকভাবে টিয়ার গ্যাস ছুটেছে। আমি সুমন দুজনের চোখ চলে গেছে, দুজনের একটা করে চোখ চলে গেছে। তারা মেডিকেল কলেজের হসপিটালে ভর্তি হয়ে রয়েছে, তাদের একটা চোখ চলে গেছে মানে আরেকটা চোখও চলে যাবে। যেভাবে পুলিশ 5 লাখ 5.5 লাখ মানুষের ওপর প্রতিটা পয়েন্টের নোটিশ আগে সরকারের কাছে ছিল, পুলিশের কাছে ছিল, যেভাবে ডক্টরস ক্যাম্প যেখানে ক্যাম্প করা হয়েছিল, যেখানে তাদের উপর যে আক্রমণ করা হয়েছে এটা কল্পনা করা যায়। দেবনারায়ণ বাবু, আমার প্রথম প্রশ্ন যে কোনো সন্দেহ নেই আপনি বলতে পারেন যে ভোটে জিতে নবান্ন দখল করতে পারেনি, সেই জন্য গায়ের জোরে করেছে, কিন্তু আমার প্রশ্নটা অন্য। সিপিএমকে বহুদিন পরে রাস্তায় দেখা গেল এবং যথেষ্ট তেড়ে ফুড়ে দেখা গেল, দফায় দফায় জঙ্গি কায়দায় বিভিন্ন এলাকায় যেভাবে আন্দোলনটা ছড়িয়েছে তাতে কিন্তু ছত্রভঙ্গ করা সহজ হয়নি। আমার প্রশ্নটা অন্য, সেটা হচ্ছে যে পুলিশের সমস্ত রকম ইন্টেলিজেন্স ফেল করিয়ে এই যে কৌস্তব 21 জনের কথা বলছেন, 21 জন বিধায়ক নবান্নের গেটে পৌঁছে গেলেন, তার জন্য ডিসি রিজার্ভ ফোর্সকে আজকে কারণ জানতে চাওয়া হয়েছে। কিন্তু আমি বলছি কোথাও এত জল কামান, কাঁদানে গ্যাস, সমস্ত পুলিশ প্রস্তুতি, রোবোকপ, পর্যাপ্ত পুলিশ কর্মী, মানে আমি বলছি কোথাও একটা পুলিশের প্রস্তুতির অভাব থাকার তো কথা নয়। সুমন, আমি একটাই কথা বলি, মুখ্যমন্ত্রী কিন্তু তৃণমূল কংগ্রেসের না, মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষের। মানুষ মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রী করেছেন, তো বিধায়কও তো রাজ্যের, সিপিআইএম এর বিধায়ক না, তারা যেতে পারবেন না ডেপুটেশন দিতে? কৌস্তব, আপনি সুকান্ত ভট্টাচার্য দিয়ে শুরু করেছেন। আমি জর্জ বার্নার্ড শো বামপন্থীদের সম্পর্কে একটা বই লিখেছিলেন, বিপ্লবীদের সাধারণ নীতি। বইটার নাম ম্যাক্সিম ফর রিভলিউশনিস্ট, 1903 সালে। তাতে লিখেছিলেন, লিবার্টি অলসো মিনস রেসপন্সিবিলিটি, দ্যাট ইজ হোয়াই মোস্ট ম্যান ড্রেড ইট। লিবার্টি মানে রেসপন্সিবিলিটি, তার একটা নাম। স্বাধীনতার একটা নাম হচ্ছে দায়িত্ব, যার জন্য নিশ্চয়ই দায়িত্ব পালন করেনি। তার মানে ইটটা কি করে আসলো? এটা কি দায়িত্ব? আমার স্বাধীনতা, হ্যাঁ দিন সব, কিন্তু ইটগুলো কি উল্কা থেকে এসছে? তারা কি গৌরাঙ্গ সাজবে পুলিশরা? আমি তো বুঝতে পারছি না ইটগুলো কোথা থেকে। আগের বারও 2-3 বার আমি দেখেছি, 2014, 2016 ইট বৃষ্টি। না তোমাকে আমি বলি, ইট বৃষ্টিটা কি করে হচ্ছে? এগুলো অন্যায়। একে গৌরাঙ্গ সাজবে। তৃণমূল ডেপুটেশন দিতে গেলে এই পুলিশই টেবিলের তলায় থাকে। মানে একটা মতো দেবনারায়ণ দা, তৃণমূল ডেপুটেশন দিতে গেলে এই পুলিশ টেবিলের তলায় থাকে, এই পুলিশ টেবিলের তলায় বসে থাকে। আমি দুজনকেই একটা কথা বলবো, সেটা হচ্ছে গণতন্ত্রে বিরোধী দল আইন অমান্য করবে, ঘোষিত কর্মসূচি পালন করবে, এটা স্বাভাবিক। পুলিশকেও সেই জন্য প্রস্তুত থাকতে হবে। আমি কৌস্তবকেও বলবো, মুখ্যমন্ত্রী বারবার বলেন যে দূরবীন দিয়ে সিপিআইএম কে দেখা যায় না, বামপন্থীরা রাজ্যে নেই। তোমরা দূরবীন দিয়ে দেখা যায়। আমি শুধু একটাই কথা না বলছি না, আজকে 5 লাখ মানুষ নিজেদের দাবিতে, 5 লাখ হোক 1 লাখ হোক 50,000 চোরেদের ছাড়াবার জন্য মিছিল করে। কিন্তু আজকে 5 লাখ মানুষ যখন কলকাতায় এলো, দূরবীন দিয়ে মুখ্যমন্ত্রীকে খুঁজে পাওয়া গেল না, দূরবীন দিয়ে মুখ্যমন্ত্রীকে খুঁজে পাওয়া গেল না, মুখ্যমন্ত্রী পালিয়ে গেলেন। কৌস্তবকে একটাই জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে অত্যন্ত পুলিশ আরো বেটার হ্যান্ডেল করতে পারতো, 1 নম্বর। কিন্তু মানে সিপিএম দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি তিনি বলছেন জালিয়ানওয়ালাবাগের হিংসার কথা মনে পড়ছে। কি হচ্ছে? মানে এক সেকেন্ড, সেটা হচ্ছে 1919 সালের 13 এপ্রিল শুধু ব্রিটিশ নথি বলেছিল যে 379 জনের মৃত্যু হয়েছে, 1200 জন আহত, সেইটা মনে পড়লো আজকের ঘটনায়। মানে আমি বলছি যে রং চড়ানোর একটা তো লিমিট থাকবে। না না না, আমি বলছি ঘটনা হয়নি, কিন্তু আমি বলছি না, আমি এক্ষুনি তোমায় বসিয়ে দেখাবো যে কিভাবে আজকে বয়স্ক মানুষদের ওপর, মহিলাদের ওপর লাঠি চলেছে। আমি সেটা আমি একেবারে তোমার সঙ্গে একমত, কিন্তু জালিয়ানওয়ালাবাগ তা বলে দেখবো। পুলিশের লাঠিতে রক্ত ঝরল মহিলাদের, উর্দিধারীদের মাঠ থেকে রেহাই পেলেন না বয়স্করাও, কখনো পুলিশ কখনো র্যাব। বারবার নেমে এলো লাঠির আঘাত, কিন্তু তাতেও দমানো যায়নি এই বয়স্ক মানুষটাকে। মাথায় টুপি, ঝোলা ব্যাগ, এসেছিলেন নবান্ন অভিযানে, কিন্তু ডাফলিন রোডে তাদের মিছিল আটকায় পুলিশ। আক্রমণাত্মক হয়ে ওঠেন বাম কর্মীরা, এরপরই মারমুখী হয়ে ওঠে পুলিশ ও র্যাব। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে এভাবেই হুমকি দেন র্যাফের এক সদস্য।
পুলিশের মার খেতে খেতে রাস্তায় পড়ে যান এক মহিলা। অসহায় সহযাত্রীকে বাঁচানোর চেষ্টা করেছিলেন এই প্রবীণ মানুষটা, আর তারপরই দেখা যায় এই ছবি। মার খেতে খেতে আচমকা একসময় ঘুরে দাঁড়ালেন এই প্রবীণ বাম কর্মী, মুখোমুখি হলেন উর্দিধারীদের। লাঠির ঘা খেয়েও পালিয়ে যাননি বৃদ্ধ। দ্বিতীয় হুগলি সেতুর আগে ব্যারিকেড করেছিল পুলিশ, কিন্তু সেখানেও এগোতে চায় মিছিলকারীরা। তখনই লাঠিচার্জ শুরু করে পুলিশ, আহত হন বেশ কয়েকজন। সেই সময় দীর্ঘক্ষণ এভাবেই রাস্তাতে পড়েছিলেন প্রবীণ সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়। হয়তো আমাকে আমার সিকিউরিটি সবাইকে বললো, আমাকে তো দেখে দেখে বললো মার, সবাই চিনতে পেরেছে। বর্বরচিত অত্যাচার, বর্বরচিত অত্যাচার দেখালাম। আবার কোমরে বেল্ট, এইসব দেখার পরও কোমর ধরে বলল। এদিন উত্তপ্ত ছিল মেয়র রোডও। মহিলা বিক্ষোভকারীদের কার্যত তাড়া করে নিয়ে যায় পুলিশ ও র্যাব। আমাদের কমরেডদের বাঁচাতে গেছি আমরা, ডান্ডা দিয়ে মেরে মহিলা পুলিশ ছাড়া মহিলাদের অ্যাটাক করেছে, বলছে মহিলাদের চুমু খাবো, এইসব ভাষা। এরপরই বেপরোয়া লাঠিচার্জ নিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়ায় সিপিএম এর মহিলা ব্রিগেড। জাফরিন রোডেও র্যাফের সঙ্গে তর্কাতর্কি হয় মহিলা সিপিএম কর্মীদের। বামেদের দাবি বিমান বসুকে বাঁচাতে গিয়ে এক মহিলা কর্মী জখম হন। মহিলা এই যে একজন, এই যে ও তো হাতটা বাড়িয়েছিল বলে, তা নাহলে তো বিমানদার মাথায় পড়তো। এইটা বাম নেতৃত্বের অভিযোগ, তাদের শান্তিপূর্ণ আন্দোলনে বিশেষত মহিলা ও বয়স্কদের ওপর লাঠি চালিয়েছে পুলিশ। যদিও পুলিশ প্রশাসনের বক্তব্য, মিছিলকারীরাই প্রথমে হিংসাত্মক আন্দোলন শুরু করে। হাওড়ার শিবপুরে ইটের ঘায়ে জখম হয়েছেন এক মহিলা কনস্টেবল। অর্ণব মুখোপাধ্যায়, অরিত্রিক ভট্টাচার্য ও সৌভিক মজুমদার, এবিপি আনন্দ। না, জালিয়ানওয়ালাবাগ নয়, কিন্তু হ্যাঁ পেশাদারিত্বের একেবারে স্পষ্ট অভাব ছিল। এই কিছু এই পুলিশ চেয়ারের তলায় থাকে, গুন্ডাগিরি করেছে পুলিশ, মুখ্যমন্ত্রী পুলিশকে দিয়ে কাজ করিয়েছেন। কথাটা বলো, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, 18 দফা দাবিতে বিধায়করা তো ডেপুটেশন দিতে গেছে। ডেপুটেশন দাও, দায়িত্ব নাকি পুলিশের? এই ইটগুলো আসছে কি উল্কা থেকে আসছে? এইগুলো কেন স্বাধীনতা কেন সব মানায় না? আমার আমি রাজুর কাছে আসবো। রাজু, একটা জিনিস সরকারে গেলে এরকমই হয় না, তুমি চোরেরা সরকারের দায়িত্ব পেলে এরকমই হয় না। কিন্তু আস্তে রাজু বলবে। ইন্টারনাল মিটিং হয়েছে আজকে, আগামী বৃহস্পতিবার 25 তারিখ তোমাদের লালবাজার অভিযান। সিপিএম তো বেঞ্চমার্কটা অনেকটা উঁচুতে করে দিল, তোমরা শুনছি 1 লক্ষ লোক নিয়ে আসবে বিজেপি। মানে আমি বলছি যে কোথাও কি একটা এই ধরনের আন্দোলন, বিরোধীরা নিজেদের অস্তিত্ব জানান দিচ্ছে, সেটা মানে রাজ্য বিজেপিও একটা কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে গেল। লোকে বলছিল বামপন্থীরা শেষ হয়ে গেছে, 2 নম্বরের লড়াই এত তীব্র হচ্ছে। আজকে তো রাস্তায় দেখা গেল, দফায় দফায় বিক্ষোভ করতে দেখা গেল। দেখুন, আমরা সিপিএমকে ফ্রি স্ট্রাইকেতে দেখেছি। বিজেপিকে রোখার জন্যে পশ্চিমবাংলায় এখন অনেক নাটক দেখবেন। সীতারাম ইয়েচুরি মোদিকে রোখার জন্যে মমতা ব্যানার্জিকে আহ্বান করছে, মমতা দিদি আবার সীতারাম ইয়েচুরিকে ফোন করছেন, এসব আমরা দেখেছি। কিন্তু আমাদের বলার বিষয় যেটা, দেখুন 34 বছর ধরে পশ্চিমবাংলায় সিপিএম যে অপশাসন করেছে, আর তারপরে 6 বছর অর্থাৎ 40 বছর তৃণমূল কংগ্রেস এই 6 বছর ধরে পুরো গুন্ডা রাজ চালাচ্ছে। আর এখান থেকে ভারতীয় জনতা পার্টি, মানুষ যে মুক্তি চাইছে, মানুষকে মুক্তি দেওয়ার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টি আন্দোলন করে চলছে। পশ্চিমবঙ্গের সংস্কৃতিটা নষ্ট করে দিয়েছে এই সিপিএম আর তৃণমূল এসে। ভারতীয় জনতা পার্টি সুস্থ সংস্কৃতি দেওয়ার জন্য বদ্ধপরিকর, আর তাই সিপিএম আন্দোলন করতে পারে, তৃণমূল আন্দোলন করতে পারে, করতে পারে। কোন সুস্থ সংস্কৃতিটা দেখবো? না না, বিষয় সুস্থ সংস্কৃতি আন্দোলন বিষয়গুলো দেখুন। আন্দোলন বিষয় হচ্ছে গণতন্ত্র বিপন্ন। যেরকম আমাদের 1 লক্ষ কার্যকর্তা কর্মীর ওপর এখন মিথ্যা মামলা চলছে, আর্মস অ্যাক্ট দেওয়া রয়েছে, আমরা বরকতির বিরুদ্ধে রাস্তায় নামছি,
আমরা লালবাজার চলো অভিযান ওই জন্য করেছি। আমাদের গতকালও বেধড়ক পিটিয়েছে, কোমায় একজন মৃত্যু, পুরুলিয়াতে মারা গেছে, কোমায় চলে গেছে একজন, হুগলিতে বেধড়ক পিটিয়েছে। আজকে পুলিশ কোথায়? গণতন্ত্র কোথায়? গণতন্ত্র নেই। আর তাই জন্য ভারতীয় জনতা পার্টি বলছে যে 34 বছর ধরে যা চলে এসেছিল, মানুষ পরিবর্তন চেয়েছিল, কিন্তু এইটাকে পরিবর্তন করার জন্য 6 বছর ধরে কিন্তু মানুষ গুন্ডা রাজ দেখছে। আর আজকে আপনারা দেখেছেন, আপনাদের চিত্র সাংবাদিকরা যেভাবে মার খেলো, গণতন্ত্রে এটা কি কামনা, এটা কি শোভনীয়? বিশ্ব বাংলায় এইগুলো তুলুক না, বিশ্ব বাংলায় দরবারে এগুলো তুলুক, যে 7টা রাজ্যে নির্বাচন হয়েছে, এই যে 7টা মিউনিসিপ্যালিটি নির্বাচন হলো, যেভাবে সাংবাদিকদের আজকে মারলো, বিশ্ব বাংলায় দরবারে সেগুলো নিয়ে যাক। আর দ্বিতীয় কথা হচ্ছে, সিপিএম এখানে এসে আন্দোলন করতে 7খানা জায়গায় নির্বাচন হলো, কোথায় গেল তারা বলুন তো? কোথায় তারা উড়ে গেছিল? কোথাও কাউকে পাওয়া গেল না। আপনারা আমি জানি আপনার গায়ে লাগবে, আমি জানি আপনার গায়ে লাগবে, এটা আমি জানতাম গায়ে লাগবে, কারণ বিরোধী হওয়ার যে লড়াইটা, সেটা শুধুমাত্র মাঠে ময়দানে নয়, স্টুডিওতেও জমে উঠবে। দেখুন, বঙ্গে বাড়ছে বিজেপি। দক্ষিণ কাঁথি থেকে কোচবিহার উপনির্বাচনের ফল বলছে দ্বিতীয় স্থানে পদ্ম। আর আলিমুদ্দিনের কর্তারা স্বীকার করছেন, পদ্ম ফোটার নেপথ্যে রয়েছে লাল জমিতে লাগাতার ভাঙন। অনেকেরই প্রশ্ন, আন্দোলন দানা বাঁধছে কই? আদৌ কি আর কোনোদিনও তৃণমূলকে টক্কর দিতে পারবে সিপিএম? এই পরিস্থিতিতে তৃণমূল বিরোধী পরিসরটা যেভাবে বিজেপি দখল করছে, তা রুখতেই কি সিপিএম এর মরিয়া হয়ে এই নবান্ন অভিযান? প্রশ্ন এড়িয়ে সূর্যকান্ত মিশ্রের দাবি, তাদের অভিযান সফল। আমরা মনে করি যে অভিযান সফল, কারণ এত ব্যাপক মানুষ এসেছিলেন যে এখন সংখ্যা আমি বলতে পারবো না, কিন্তু ওপাশেও লক্ষাধিক, এপাশেও লক্ষাধিক। উল্টো দিকে বিজেপি আবার বামেদের নবান্ন অভিযানের নেপথ্যে সিপিএম তৃণমূল আঁতাত দেখছে। এসব তৈরি করা নাটক, সিপিএমকে অক্সিজেন দেওয়ার জন্য দিদি এবং দিদির ভাইরা বলেছেন। এখন সিপিএম কংগ্রেস নিজের পায়ে দাঁড়াতে পারছে না, শেষ হয়ে গেছে। আপনারা নির্বাচনে দেখেন একটা বনি করতে পারেন সিট, তাই দিদি এখন দায়িত্ব নিচ্ছেন সিপিএম কংগ্রেসকে বাঁচিয়ে রাখা। বৃহস্পতিবার বিজেপির লালবাজার অভিযান, সোমবার বামেদের নবান্ন অভিযান কি বিজেপির ওপর চাপ তৈরি করলো? সদ্য সমাপ্ত 7 পুরভোটে সমতলে বিজেপি বিন্দুমাত্র দাগও কাটতে পারেনি। এই পরিস্থিতিতে বামেদের উজ্জীবিত অভিযানের জেরে কি উদ্বিগ্ন রাজ্য বিজেপি নেতারা? মারপিট করে, আগুন লাগিয়ে, গুলি চালিয়ে আমরা রাজনৈতিক খাতায় নাম তুলতে চাই না। এমনি আমরা জনগণের হৃদয়ে আছি, জনগণের হৃদয়ে থাকব। 25 তারিখের গণতান্ত্রিক আন্দোলন গণতান্ত্রিক উপায়েতেই হবে এবং যথেষ্ট শক্তিশালী আন্দোলন আমরা ওই দিন 25 তারিখ করব। আজকে বামপন্থীরা কেন নবান্ন অভিযান করলেন ওনারা নিজেরাও জানেন না, ইস্যুটা কি ওনারা বলতে পারবেন না, কিন্তু আমাদের বক্তব্য পরিষ্কার, বরকতিকে গ্রেপ্তার করতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অধঃপতন ঘটছে, তার জন্য আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। তার জন্য আমরা লালবাজার যাব, এই কথা আমরা ঘোষণা করেছি এবং দেখবেন লক্ষাধিক মানুষ আমাদের কার্যক্রমে অংশ নেবে। এই পরিস্থিতিতে এবার সবার নজর বৃহস্পতিবার বিজেপির লালবাজার অভিযানের দিকে। পথের রাজনীতিতে কে কাকে টক্কর দেয় সেটাই দেখার। দীপক ঘোষ ও পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ। বিশ্বনাথবাবু, পাশাপাশি একদিকে যেরকম 6 বছর ক্ষমতা থেকে দূরে, পলিটিক্যাল কমিটমেন্টের জায়গাটা আরেকবার বামেরা বোধহয় স্পষ্ট করে দিতে চাইলেন। আজকে 40 ডিগ্রির ওপরে তাপমাত্রা ছিল আমার ধারণা। ওই তীব্র গরমে যুযুধান পুলিশের সঙ্গে একেবারে বিভিন্ন এলাকায় এই লড়াইটা চালিয়ে যাওয়া, এটা কিন্তু কোথাও একটা পলিটিক্যাল কমিটমেন্টেরও প্রমাণ। একেবারে আমি এই কথাটাই আমার মূল বক্তব্য, যে 40 ডিগ্রি তাপমাত্রায় যেভাবে আজকে মানে একেবারে বয়স্ক মানুষদেরও দেখেছি, তেমনিভাবে একটা প্রচুর অল্প বয়সী কিন্তু সিপিআইএম দলের বা বামেদের কিন্তু কর্মী সমর্থকরা অংশগ্রহণ করেছিল। কোন একটা জায়গায় এই উদ্দীপনাটা ভোটের সময় বুথে থাকে না। আমি বারবার বলছি যে আপনার স্টুডিওতে অন্তত লাস্ট কয়েক বছর ধরে আমি বলছি যে বামেরা যেভাবে কেন্দ্রীয় মিছিলগুলো করতে পারছে, কেন্দ্রীয় সমাবেশ লোক জড়ো করতে পারছে, ওই কর্মীদের যদি আপনি আজকে ভক্স করতেন যে আপনারা কি পাড়ায় মিটিং করেন, পাড়ায় কি তৃণমূলের বিরুদ্ধে স্লোগান দেন, সব না উত্তর আসতো। কারণ পাড়ায় একেবারে বুথ স্তরে যখন বুথ রক্ষার প্রশ্ন আসে, যেখানে তৃণমূলের বিরুদ্ধে স্লোগান দেওয়ার প্রশ্ন আসে, তখন সরাসরি বডি কন্ট্যাক্ট পলিটিক্স করতে হয়। সেখানে সরাসরি হয়তো পুলিশের সাথে লড়াই করতে হয়, তৃণমূলের কর্মীদের বিরুদ্ধে লড়াই করতে হয়। কোনো একটা জায়গায় কিন্তু আপনি বলছেন গোটা দিন ধরে সেটাই করলেন বাম কর্মীরা। ওটা কেন্দ্রীয় স্তরের যখন আসে,
কেন্দ্রীয় স্তরের সরাসরি হয়তো মামলা হয় না তাদের বিরুদ্ধে, কিন্তু যেই মুহূর্তে আপনি পাড়ার লেভেলে বিধানসভার রেজাল্টটা মনে আছে তো 2 কোটি 30 লক্ষ আর 2 কোটি 15 লক্ষ সেটা আপনি এখন বিজেপির জন্য প্রচার করতে পারেন এখানে, কিন্তু কিছু যায় আসে না। তোমরা এই যে অতিরিক্ত বুঝে যাও না, 2 কোটি 30 লক্ষ 2 কোটি 15 লক্ষ। আপনি জানেন তো যে পার্থ চ্যাটার্জি 1 লাখ ভোট পেয়েছে আর আমরা 92,000 ভোট পেয়েছিলাম। অনেক পরিসংখ্যান দেওয়া যায়। আমি বলছি যে উপনির্বাচন তুমি যে ফিগারটা দিলে কংগ্রেসের সঙ্গে জোট করে, আজকে যদি মানে তুমি কাঁথি থেকে কোচবিহার উপনির্বাচনের ফলাফল জব্দ হয়েছে, আমি বলছি যে আজকের বিষয়টা আলোচনা করা আমি খুব পরিষ্কার করে বলছি, আজকে যে মিটিংটা মিছিলটা সমাবেশটা আমরা দেখলাম, তাতে সামগ্রিকভাবে বামেরা যে একটা বার্তা দিতে চেয়েছিল যে হ্যাঁ আমরা রাজ্য রাজনীতিতে আছি, সেই বার্তাটা তারা দেবার চেষ্টা করেছে এবং অনেকাংশেই সফল। কেন সফল বলছি, আমি কেন সফল সেই প্রসঙ্গে আসবো, কিন্তু তার আগে দেখবো যে যেটা বলছিলাম প্রবল গ্রীষ্মের দাবদাহ সকাল থেকে, সেইখানে একদিকে বাম কর্মীরা অন্যদিকে পুলিশ কর্মীরা একেবারে মুখোমুখি, ঘন্টার পর ঘন্টা গোটা দিন কার্যত ঘাম ঝরালেন, রক্তও ঝরালেন। সর্বোচ্চ তাপমাত্রা 37.6 ডিগ্রি সেলসিয়াস, আপেক্ষিক আর্দ্রতা 50%। বাইরে বেরোলে প্রাণ যায় যায় অবস্থা, যেন আগুনের হলকা বইছে। কিন্তু গরমের এই চোখ রাঙানি উপেক্ষা করেই সোমবার নবান্নমুখী হয়েছিল বামপন্থীরা। আগুন ঝরা গরমে তাদের সেই কর্মসূচি ঘিরেই অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হলো কলকাতা ও হাওড়ার একাধিক জায়গায়। রণক্ষেত্র হয়ে উঠল রাজপথ। কোথাও রক্ত ঝরল, কোথাও পুলিশের সঙ্গে তুমুল খণ্ডযুদ্ধ হলো। ডাফরিন রোড, মেয়র রোড থেকে ফোরশোর রোড, নানা জায়গায় বেপরোয়া হয়ে লাঠি চালালো পুলিশ। কারো আবার মারের চোটে বদলে গেল মুখের চেহারাটাই। কিন্তু তাতেও দমেননি নবান্ন অভিযানে আসা বাম কর্মী সমর্থকেরা। জলকামান শরীর ভেজালো, কিন্তু আন্দোলনের তেজ কি কমলো? ভেজা শরীর নিয়েই ফের লক্ষ্যের দিকে এগোনোর চেষ্টা। অন্যদিকে মরিয়া পুলিশও। সম্মুখ সমরে নেমেও দুপক্ষকেই যুঝতে হলো গরমের সঙ্গে। হাওড়ায় অসুস্থ হলেন মহিলা পুলিশ কর্মী। উত্তপ্ত এই রাজনৈতিক রণাঙ্গনে সাংবাদিকদেরও প্রকৃতির চোখ রাঙানিও সহ্য করতে হয়েছে। অসুস্থ হয়ে পড়েন এবিপি আনন্দর প্রতিনিধি ময়ূর ঠাকুর চক্রবর্তী ও প্রবীর সামন্ত। গঙ্গা পারের দুপাশ যখন রাজনীতির আঁচে ফুটছে, তখন ফুটছে আবহাওয়াও। তাপমাত্রা 37.8 ডিগ্রি সেন্টিগ্রেড এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে 50%। প্রবল গরমের মধ্যে কর্মসূচি। কর্মী সমর্থকদের কথা ভেবে বিভিন্ন পয়েন্টে মেডিকেল ক্যাম্প করেছিল বামেরা। কলকাতা প্রেস ক্লাবের কাছে এরকমই একটি ক্যাম্প ছিল। অভিযোগ, মারতে মারতে পুলিশ সেখানেও পৌঁছে যায়। লাঠির ঘা থেকে রেহাই পাননি চিকিৎসকও। আমি এখানে একজন এসছেন, তার একটু ট্রিটমেন্ট করছিলাম। হঠাৎ পুলিশ এসে স্লাং গালাগালি করে, ওট এখানে এগুলো তোল বলে হট করে আমার আর লাঠি দিয়ে 2 ঘন্টা মেরে দিল আমার হাতে। পুলিশের অবশ্য বক্তব্য, গোটা পরিস্থিতির জন্য দায়ী বামেদের হিংসাত্মক আন্দোলন। অনেক জায়গাতেই মিছিলকারীদের আক্রমণে জখম হয়েছেন পুলিশ কর্মী অফিসারেরা। কোথায় লেগেছে? ওকে, ইটে পাথর ছিল, মানে ইট পাথর ছিল, রেল লাইনে পাথর। হ্যাঁ, হাওড়ার পাশাপাশি কলকাতার মেয়র রোড সহ নানা জায়গায় রক্তাক্ত হতে হয়েছে উর্দিধারীদেরও। কোথাও মারমুখী পুলিশকে আবার দেখা গিয়েছে এই ভূমিকাতেও। সোমবারের তপ্ত দুপুরে রক্তাক্ত আন্দোলনকারীরাও। পুলিশের হাতে মার খেলেন সাংবাদিকরাও। বেশ কয়েকজন সাংবাদিককে হাসপাতালেও ভর্তি করতে হয়। যেটা অভিযোগ পেয়েছি যে কোনো পুলিশ কর্মী সংবাদ মাধ্যমের কর্মীদের ওপর হাত তুলেছেন, সেই অভিযোগের তদন্ত করে তাদের দ্রুত চিহ্নিত করে তাদের বিরুদ্ধে নিশ্চিতভাবেই বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। In what circumstances we did, that does not matter. Those who had done it, it's condemnable and we regret, and as I said, that we are very sorry for that. লালবাজার জানিয়েছে এদিন 69 জন পুলিশ কর্মী আহত হয়েছেন। এদের মধ্যে কয়েকজন মহিলাও রয়েছেন। জখম শতাধিক আন্দোলনকারী। সঞ্চয়ন মিত্র, সুনীত হালদার ও ভাস্কর ঘোষ, এবিপি আনন্দ। লোকনীতি সিএসডিএস এবং এবিপি নিউজ একটি সমীক্ষা করে, তাতে জানতে চাওয়া হয় যে এই মুহূর্তে দেশে যদি লোকসভা ভোট হয় তাহলে কোন দল পছন্দের জায়গা থেকে কোথায় আছে, কাদের
দেশের কোন অংশে কত আসন বাড়তে পারে, কি এসেছে সেই সমীক্ষায় দেখাবো। মোদী সরকারের 3 বছর, এই পরিস্থিতিতে দেশের মুড কিরকম, এখনই ভোট হলে কি ফল হতে পারে? এবিপি নিউজ, লোকনীতি, সিএসডিএস এর যৌথ সমীক্ষার মধ্যে দিয়ে মানুষের মন আঁচ করার চেষ্টা করেছি আমরা। সমীক্ষার ফল অনুযায়ী এখনই ভোট হলে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ পেতে পারে 331টি আসন, 2014 তুলনায় 4টি আসন কম। তাদের ভোট শতাংশ বাড়তে পারে 7%। কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ পেতে পারে 104টি আসন, 2014 তুলনায় 44টি আসন বেশি। তাদের 1% ভোট বাড়তে পারে। অন্যান্যর ঝুলিতে যেতে পারে 108টি আসন, বিগত লোকসভা নির্বাচনের তুলনায় 40টি আসন কম। তাদের ভোট কমতে পারে 5%। এখনই ভোট হলে পূর্ব ভারতে কি হতে পারে, অর্থাৎ পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা, অসম, ঝাড়খণ্ডে কি হতে পারে? এবিপি নিউজ, লোকনীতি, সিএসডিএস এর সমীক্ষার ফল অনুযায়ী এখনই ভোট হলে পূর্ব ভারতের 142টি লোকসভা কেন্দ্রের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ পেতে পারে 71টি আসন, অর্থাৎ 2014 তুলনায় 16টি বেশি। কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ পেতে পারে 25টি আসন, অর্থাৎ গতবারের তুলনায় 3টি আসন বেশি। অন্যান্যর আসন 2014 লোকসভা ভোটের তুলনায় কমতে পারে, তারা পেতে পারে 46টি আসন, অর্থাৎ 19টি আসন কম। এই সমীক্ষায় তৃণমূলকে ইউপিএর মধ্যে রাখা হয়নি, তাদের রাখা হয়েছে অন্যান্যর মধ্যে। সমীক্ষায় প্রশ্ন করা হয়েছিল প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর পারফরমেন্স কেমন। পুরোপুরি সন্তুষ্ট বলেছেন 23%, আংশিক সন্তুষ্ট বলেছে 46%, আংশিক অসন্তুষ্ট বলেছে 9%, পুরোপুরি অসন্তুষ্ট বলেছে 15%, প্রতিক্রিয়া দিতে চায়নি 7%। এবিপি নিউজ, লোকনীতি, সিএসডিএস এর সমীক্ষার ফল অনুযায়ী এনডিএ সরকারের কাজকর্মে 17% সম্পূর্ণ সন্তুষ্ট, আংশিক সন্তুষ্ট 47%, আংশিক অসন্তুষ্ট 12%, পুরোপুরি অসন্তুষ্ট 15%, 9% কিছু বলতে চায়নি। সমীক্ষার ফল অনুযায়ী কালো টাকার সমস্যা সমাধানে মোদী সরকার ভালো কাজ করেছে এমন মত 53%। 30% মতে এ বিষয়ে মোদী সরকারের পারফরমেন্স খারাপ, 6% মতে মাঝারি, 11% প্রতিক্রিয়া দিতে চায়নি। সমীক্ষায় প্রশ্ন করা হয়েছিল দুর্নীতি দমনে মোদী সরকার কতটা সফল। 43% মতে দুর্নীতি দমনে মোদী সরকার ভালো কাজ করেছে, 35% মতে পারফরমেন্স খারাপ, 7% মতে মাঝারি, প্রতিক্রিয়া দিতে চায়নি 15%। अच्छे दिन কি এসেছে? সমীক্ষার ফল অনুযায়ী 63% মনে করে মোদী সরকারের আমলে अच्छे दिन এসেছে, 27% মনে করে মোদী সরকার अच्छे दिन আনতে ব্যর্থ, 10% কোনো প্রতিক্রিয়া দিতে চায়নি। পয়লা মে থেকে 15ই মের মধ্যে এই সমীক্ষা হয়েছে। 19টি রাজ্যের 146টি লোকসভা কেন্দ্রে এই সমীক্ষা করা হয়েছে। 11,373 জনের সঙ্গে কথা বলেছেন সমীক্ষকেরা। এবিপি আনন্দ। আমি বিশ্বনাথ বাবু এবং মইদুলের কাছে আসবো। মইদুল, একটা জিনিস এই সমীক্ষা বলছে, সেটা হচ্ছে পূর্ব ভারতে বাংলা, বিহার, উড়িষ্যা, সেখানে 2014 তুলনায় 16টা লোকসভা আসন বাড়তে পারে। ভোটের পার্সেন্টেজ যেখানে 2014-তে 28% ছিল, সেটা পূর্ব ভারতে 42% হতে পারে, 14% ভোটের পার্সেন্টেজ বাড়তে পারে। হ্যাঁ, সেটা এসছে আপনাদের এখানে আজকে সমীক্ষাতে। এটা একটা অ্যাগ্রিগেট একটা ডেটা, স্টেট ওয়াইজ লেভেল ডেটা হলে আর একটু অ্যানালিসিস করতে সুবিধা হতো। তবে আমরা কিন্তু বাকি জোনগুলো তুমি যদি দেখো, ইস্টার্ন ইন্ডিয়া ছাড়া দেশের সর্বত্র সামান্য কমছে, এবং সেটা আপনারা দেখাচ্ছেন যে পূর্ব ভারতের জন্যই হচ্ছে ওভারঅল অ্যাগ্রিগেট তাদের বাড়ছে। এই যে 38 থেকে 45% হচ্ছে, সেটা মানে ওভারঅল অ্যাগ্রিগেটের ক্ষেত্রে। দেখুন, গত বিশেষ করে গত 3 বছরের মধ্যে কয়েকটা ডেভেলপমেন্ট হয়েছে। সেটা হচ্ছে উড়িষ্যাতে বিজেপি এগিয়েছে, বিশেষ করে পঞ্চায়েত নির্বাচনে তাদের সেকেন্ড তারা হয়েছে। আসাম এবং ঝাড়খণ্ড, বিহার এবং পশ্চিমবঙ্গতেও কিন্তু বিজেপি কিন্তু গ্রাফটা কিন্তু বাড়ছেই আর কি। এবার পশ্চিমবঙ্গের কনটেক্সট আমি এই জন্যই বলছি, রিজিওনাল মানে স্টেট লেভেল ডেটাটা আলাদা আলাদা করে হলে সেটা অ্যানালিসিস করতে একটা সুবিধা হতো, সেটা হয়তো আগামী দিনে পাওয়া যাবে আর কি। কিন্তু আমরা ইস্টার্ন ইন্ডিয়া যে ধরেছি, বাংলা, বিহার, ঝাড়খণ্ড, আসাম, হ্যাঁ এক্স্যাক্টলি, দ্যাটস দ্য ইস্টার্ন ইন্ডিয়া, রাইট। এইবার আপনার পশ্চিমবঙ্গে যেটা হচ্ছে, আজকের দিনে যদি রাজনীতি আপনি দেখেন, তাহলে 2014 পর থেকে গত এই 3 বছরে কিন্তু মূলত লড়াইটা বিরোধী পরিসরের লড়াই হচ্ছে, এবং সেটা কখনো কখনো বিজেপির গ্রাফ ওপরে হচ্ছে, আবার কখনো নিচে হচ্ছে। এই জায়গাটা কিন্তু এই বিরোধী পরিসরের লড়াইটা, যেটা মূলত বিজেপি এবং বামেদের মধ্যে লড়াইটা, সেই লড়াইটা কিন্তু আপনার আগামী পঞ্চায়েত এবং লোকসভা পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে, যে এই বিরোধী পরিসরটা কে বাংলায় দখল করতে পারে, সেইটা একটা কিন্তু হবে। আর তার প্রতিফলন এখানে আমি দ্রুত আরেকবার প্রসঙ্গে আসবো। বিশ্বনাথ বাবু,
কোথাও একটা উত্তর এবং পশ্চিম ভারতে বিজেপি কিন্তু স্যাচুরেশন পয়েন্টে, এনডিএ যদি ধরি, মধ্য ভারতে একটা স্যাচুরেশন পয়েন্টে এসে গেছে, বিন্ধ্য পর্বতের নিচে, আর এদিকে পূর্ব ভারতে। এই হচ্ছে বাড়ার তার অনেকগুলো কারণ হলো, ধরুন মধ্যপ্রদেশে লাস্ট 15 বছর ধরে সরকার চলছে, ঝাড়খণ্ডেও তাই, একাধিক রাজ্যে কিন্তু অনেকদিন ধরে সরকার চলছে, মানে রাজস্থানের তুলনামূলক খারাপ সরকার চলছে, মানে যেখানে পরিবর্তন হয়তো আসন্ন, কংগ্রেস ক্ষমতায় আসবে, ফলে ওইসব জায়গাতে ভালো রেজাল্ট আসবে না। কিন্তু আমি মইদুলকে ধরেই আমি বলতে চাইছি, পূর্ব ভারতবর্ষে যদি দেখেন যে আসন বৃদ্ধির কথা আপনি বলছেন বা ভোট বৃদ্ধির কথা বলছেন, তার লায়ন শেয়ার কিন্তু আসামে যাবে, আসাম, ঝাড়খণ্ড এবং উড়িষ্যাতে যাবে। তুলনামূলকভাবে যদি ওটা যদি আমি যদি ডিডাকশনে আসি, তাহলে পশ্চিমবাংলার ক্ষেত্রে 2টো সিট ছিল, তার থেকে খুব বড় জাম্প হবে না, কারণ 42টা আসনের মধ্যে ওই 3টে রাজ্যের যে অতিরিক্ত বৃদ্ধি হবে সরকারে থাকার জন্য, এবং সিএসডিএস কিন্তু বলেছে যে একেবারে ক্লোজ সেকেন্ডের জায়গায় চলে আসছে বিজেপি বাংলাতে। আমি কিন্তু পশ্চিমবঙ্গ স্পেসিফিক আমি বলছি ইন টার্মস অফ আসন, মানে ইন টার্মস অফ যদি আপনি সিট বলেন, তাহলে আপনি যে ফিগারটা বলছেন, মানে সেই ফিগারে ওই 3টে রাজ্যকে বন্টন করার পরে অতিরিক্ত আপনি বলছেন এই +16 এর মধ্যে আসামের দিকে বেশি যাবে, আসামে বাড়বে, আসামে বিজেপি দ্রুত। বিশ্বনাথ, না আমি আপনাকে ভয় পেয়ে গেলেন কিনা জানি না, হাফ মিনিট আমি শুধু বলতে চাইছি যে এমন হতেই পারে যে বিজেপি সিট মানে ভোট পার্সেন্টেজ বাড়লো, আসন সংখ্যা নাও বাড়তে পারে। মানে যে রাজনৈতিক পরিস্থিতি এই মুহূর্তে আছে, আমি বলছি যে তৃণমূল কংগ্রেস যে পরিস্থিতিতে আছে, তাতে কিন্তু 35-এর নিচে আসন পাওয়ার তার অবস্থা নেই। কৌস্তব অনুষ্ঠানের শুরুতেই বলছিল যে 21 জন বিধায়ককে শিবপুরে বসিয়ে রাখা হয়েছে, শিবপুর পুলিশ লাইনে 21 জন বিধায়ককে এই মুহূর্তে ছেড়ে দেওয়া হয়েছে। আমাদের প্রতিনিধি রক্তিম আছে, রক্তিমের সঙ্গে সুজন চক্রবর্তী লাইভে রয়েছেন। রক্তিম, এই মুহূর্তের কি পরিস্থিতি? সুজন চক্রবর্তীদের ছেড়ে দেওয়া হয়েছে? সুমন, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বাম বিধায়ক সুজন চক্রবর্তী, রয়েছেন অশোক ভট্টাচার্য এবং তন্ময় ভট্টাচার্য। এই মুহূর্তে সুজন চক্রবর্তীকে ছেড়ে দেওয়া হয়েছে এবং আমাদের সাথে রয়েছেন 3 বাম বিধায়ক, অশোক ভট্টাচার্য, সুজন চক্রবর্তী এবং তন্ময় ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। আমি প্রথমেই সুজনদার কাছে যাব, সেটা হচ্ছে প্রথমে আপনারা যখন এখানে আপনাদের নিয়ে আসা হলো, তারপর একটা আপনারা আন্দোলন করছিলেন, ভেতরে প্রতিবাদ করছিলেন যে আপনাদের ডিটেইন করা হয়েছে না অ্যারেস্ট করা হয়েছে, সেই কনফার্মেশন কখন জানতে পারেন? এটা আসলে নবান্নের মালকিন উঠতে বসলে পুলিশ ওঠে, বসতে বললে পুলিশ বসে, ফলে আমার ধারণা মালকিনের নির্দেশ না পেলে ওরা বলতে পারছে না। তা না হলে কোনোদিন 8 ঘন্টা পরে কি অ্যারেস্ট মেমো হয়? যদি 12টার সময়তেই আমাদের নিয়ে আসলো, তাহলে কেন 12টার পরে 1টা, 1.5টা, 2টো, 2.5টা, 3টে প্রডিউস করলো না কোর্টে? কেন প্রডিউস করলো না? আসলে আমাদের রাজ্যে পুরোটাই বেআইনি চলছে। গরিব মানুষ বিপন্ন, শ্রমিক বিপন্ন, চাকরি বাকরি যাতা হচ্ছে, শুধু টাকার খেলা চলছে। টেলিভিশনে যাদের স্পষ্ট দেখতে পাচ্ছেন টাকা নিচ্ছে নিচ্ছে নিচ্ছে, খালি খাও খাও, আর কিছু কাজ নেই, তারা নবান্নে বহাল তবিয়তে থাকবে, আর আমরা হব ডিটেইনড অথবা অ্যারেস্টেড। আমরা নবান্নে গিয়ে আমাদের কথাটা বলতে পারবো না? এ পশ্চিমবাংলায় কিসের রাজত্ব চলছে? পশ্চিমবাংলায় শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে। আজকে কি মানে এতদিন পর মানে বারবার করে একটা অভিযোগ উঠছিল যে বামেরা কোথায়, যেটা আপনি বলছেন দূরবীনে দেখতে হয়, আজকে দাঁড়িয়ে প্রমাণ করলো যে আজকে মানে সত্যি বাংলায় লাল ঝড়টা হলো আবার। ওই যে রবীন্দ্রনাথের গান আছে না, নয়ন তোমারে পায় না দেখিতে রয়েছে নয়নে নয়নে, আমরা আছি মানুষের নয়নের সামনে, সেটাই আজকে প্রমাণিত হয়েছে। ধন্যবাদ রক্তিম। আমি দ্রুত একবার দেখাবো যে কিভাবে এই 21 জন বিধায়ক কার্যত পুলিশি ইন্টেলিজেন্সকে অন্ধকারে রেখে পৌঁছে গেলেন নবান্নে, যে জন্য তাদের ডিটেইন করা হলো। ঠিক কি হয়েছিল ঘটনা দেখব। বামেদের নবান্ন অভিযানের ঘোষিত সময় ছিল দুপুর 1টা। সেই মতো কলকাতা ও হাওড়ার বিভিন্ন জায়গায় সকাল থেকেই গা খামাচ্ছিল পুলিশ। শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে রাস্তায় নেমেছিলেন পুলিশের বড় কর্তারাও। বাম কর্মী সমর্থকেরা যাতে নবান্নে পৌঁছতে না পারেন, সেজন্য বিভিন্ন জায়গায় তৈরি করা হয়েছিল ব্যারিকেড। সবার তখন নজর ছিল 5টি পয়েন্টের দিকে, যেখান দিয়ে বামেদের মিছিল শুরু হওয়ার কথা ছিল। এমন সময় শিরোনামে চলে আসে নবান্ন অভিযানের আগেই অভিযান। বেলা তখন 12টা 10।
বিধায়ক লেখা বোর্ড লাগানো একটি গাড়িতে করে নবান্নে পৌঁছে যান সুজন চক্রবর্তী, মানস মুখোপাধ্যায়, তন্ময় ভট্টাচার্য, আনিসুর রহমান সহ 5 বাম বিধায়ক। সঙ্গে ছিলেন আরও 7 জন। সেই সময় নবান্নে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের ডিজি, এডিজি আইন শৃঙ্খলা এবং কলকাতার পুলিশ কমিশনার। নবান্ন নর্থ গেট দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করেন বাম বিধায়করা। ঘটনার আকস্মিকতায় হতচকিত হয়ে পড়েন সেখানকার পুলিশ কর্মীরা। ধাতস্থ হতেই তাদের বেশ কিছুটা সময় লেগে যায়। প্রাথমিক ঘোর কাটিয়ে বাম বিধায়কদের বাধা দেন তারা। শুরু হয়ে যায় ধস্তাধস্তি। সুজনদের নবান্ন ঢোকার চেষ্টার খবর ছড়িয়ে পড়তেই প্রশাসনিক মহলে শোরগোল পড়ে যায়। পৌঁছে যায় পুলিশের বাড়তি বাহিনী। প্রিজন ভ্যানে তোলা হয় বাম বিধায়কদের। এরপর তাদের নিয়ে যাওয়া হয় শিবপুর পুলিশ লাইনে। একটি ঘরে কিছুক্ষণ বসিয়ে রাখা হয় তাদের, যদিও সেখান থেকে বাইরে বেরিয়ে পড়েন সুজনরা। পুলিশ লাইন চত্বরেই বিক্ষোভ দেখিয়ে মিছিল করতে শুরু করেন তারা। পুলিশের সঙ্গে আরেক প্রস্ত ধস্তাধস্তি হয়। আমাদের গ্রেফতার করলে ওদের গ্রেফতার করার রাইট আছে, গ্রেফতার করতো। 5.5 ঘন্টা ধরে এখানে কে বসিয়ে রেখেছে? কোন আইনে? বেআইনি কাজ হচ্ছে। এই সময় এবিপি আনন্দর প্রতিনিধি সুভাষ বৈদ্যকে একটি ঘরে ঢুকিয়ে বেধড়ক মারধর করে পুলিশ। তার মোবাইল ফোন কেড়ে নিয়ে সব ছবি মুছে দেওয়া হয়। এদিকে নবান্ন অভিযান শুরুর আগেই সুজন চক্রবর্তীদের নবান্নর গেটে চলে যাওয়া নিয়ে রিজার্ভ ফোর্সের ডিসির কাছে রিপোর্ট তলব করেছেন ডিজি। 144 ধারা ভেঙে বাম বিধায়করা কিভাবে নবান্নের নর্থ গেটে পৌঁছে গেলেন তা জানতে চেয়েছেন রাজ্য পুলিশের শীর্ষকর্তা। সুমন ভরাই ও সুভাষ বৈদ্য, এবিপি আনন্দ। দেবনাথবাবু, এই ধরনের সংঘর্ষ হলে রিপোর্টাররা ইটের আঘাতে আহত হয়ে যায় বা একেবারে ইচ্ছাকৃত নয় আহত হয়েছে, সেটা একটা জিনিস। কিন্তু রিপোর্টারকে প্রহার করা হচ্ছে, মোবাইল ফোন কেড়ে নিয়ে ফুটেজ মুছে দেওয়া হচ্ছে, এই অতিরিক্ত সক্রিয়তার তো কোনো মানে হয় না। কোনো মানে হয় না, এটা আমি কন্ডেম করছি। কিন্তু আমার একটা বক্তব্য, সুজনবাবু বললেন যে সরকারে কবে বসবো তা আমরা দেখিনি। সরকারে কবে যে মানে কংগ্রেসকে বাদ দিয়ে সেই কংগ্রেস না হলে হলো না, এখন বলবে কংগ্রেস না হলে আমাদের চলবে না। আবার বলছে বেরিয়ে এসে এখন বলছে যে না কংগ্রেসের কাছে যাবো না, এখন আবার বলছে কংগ্রেস যাবো। তার মানে সরকারে চাই এই 3-4 বছরে দেরি করার কায়দা নেই, যে কোনো প্রকারে সরকারে চাই। সিপিএম এর নীতি নামক পদার্থ নেই। প্রশ্নটা হচ্ছে এই সরকার কংগ্রেসের দিকে তার মানে কি? না আমি তো বলছি কংগ্রেসকে ছাড়া যাবে না। বেরিয়ে এসে বললো আর কংগ্রেসের সঙ্গে সম্পর্ক যাবে না, আবার বলছে না কংগ্রেস ছাড়া চলবে না। তার মানে ক্ষমতা থেকে 34 বছরে ক্ষমতা ছিলাম, এক মুহূর্ত ক্ষমতা থেকে চলবো না, এইটি হচ্ছে তার মানেটা কি? এটা তো দেখানো। আমার প্রশ্ন হচ্ছে কি, হিংসাত্মক কেন? আমি সব বাদ দিলাম, হিংসাত্মক এইগুলো কেন হলো? পুলিশ, আমি তো বলছি পুলিশকে বিরোধী রাজনীতি তারা ব্যারিকেড ভাঙার চেষ্টা করবেন। আমি তো দেখলাম আমি তা বলি 3 স্তরে যে ব্যারিকেড করেছে, হ্যাটস অফ টু কলকাতা পুলিশ। আমি কলকাতায় কোনোদিন এরকম কিন্তু এত এই যে স্টিলের ব্যারিকেড শালগুড়ি দিয়ে ভাঙা, আমি তো বলছি ইটগুলো কোথা থেকে যাচ্ছে না? এই যে ইটগুলো, বলছি যে বাহুবলী সিনেমা মনে পড়ে যাচ্ছে। আমি দ্রুত একবার দেখে নেব, একেবারে বাহুবলী ফিল্ম মনে পড়ে যাচ্ছে। ইস্পাতের ব্যারিকেড, তাও 3টে স্তরে ভাঙার চেষ্টা করছেন বাম কর্মীরা। দেখুন ছবিটা। বাহু আছে কিন্তু বল এখন আর কার্যত নেই। সাংগঠনিক বল এখন দুর্বল। এই অবস্থায় নবান্ন অভিযানে নেমেছিল বামেরা। আর কলকাতা পুলিশের দুর্ভেদ্য ব্যারিকেড ভাঙতে সেই তাদেরকেই দেখা গেল অভিনব পন্থা নিতে। লাঠির ঘা ইট বৃষ্টিতে কাজ হয়নি, তাই শেষমেশ এই পথে। এই ছবি দেখে অনেকে বলছেন অনেকের মতো বাম কর্মী সমর্থকরাও কি বাহুবলী জ্বরে আক্রান্ত? কারণ প্রতিপক্ষের রক্ষণ ভাঙার অবিকল এই কৌশল তো দেখা গিয়েছে বাহুবলী ছবিতে। কাটাপ্পার নেতৃত্বে মাহেশমতি সেনারা দুর্ভেদ্য রক্ষণ গড়ে তুলেছিল। তা ভাঙতে প্রতিপক্ষ কালকেয় বাহিনী শেষ পর্যন্ত হাতে তুলে নিয়েছিল গাছের গুঁড়ি। তাই দিয়ে মানব প্রাচীরে মুহুর্মুহু আঘাত। শেষ পর্যন্ত সোমবার বাম কর্মীদের মিছিল আটকাতে কলকাতা ও হাওড়ার বিভিন্ন পয়েন্টে ইস্পাতের দেওয়াল দিয়ে ব্যারিকেড তৈরি করে পুলিশ। ডফরিন রোডে ব্যারিকেড ভাঙতে বাম কর্মী সমর্থকেরা তার উপর কার্যত ঝাঁপিয়ে পড়ে। প্রথমে লাঠির ঘা, তারপর ইট বৃষ্টি, কিন্তু কিছুতেই কাজ হয়নি। শেষমেশ তারা হাতে তুলে নেন গাছের গুঁড়ি। অবিকল বাহুবলী ছবির এই কায়দায়
পুলিশের ইস্পাতের ব্যারিকেডের ওপর নেমে আসে একের পর এক ঘাত। একজন তো তেড়ে ফুড়ে একাই একটি গুড়ি নিয়ে ব্যারিকেডের ওপর আঘাত করে। শেষমেশ অবশ্য তাতেও কার্যসিদ্ধি হয়নি। রিলে গাছের গুড়ি দিয়ে রক্ষণ ভাঙা গেলেও বাস্তবে তা হয়নি। প্রতিবাদের অভিনব আরও একটি পন্থাও চোখে পড়েছে। দুহাতে ধুলো নিয়ে ব্যারিকেডের কাছে গিয়ে ওপারে ছুড়ে দিচ্ছেন বিক্ষোভকারীরা। একজন ছুড়ে দিয়ে আসছেন, আরেকজন তখন রাস্তা থেকে পেট ধুলো কুড়োচ্ছেন ছোঁড়ার জন্য। একসময় আন্দোলনের মধ্যে দিয়ে ক্ষমতার শীর্ষে উঠে এসেছিল বামেরা। অনেকে বলেন 34 বছর ক্ষমতায় থেকে আন্দোলনের সেই ধার আর কিছুই বাকি নেই। এই প্রেক্ষাপটে দলীয় কর্মীদের এভাবে বাহুবলী হয়ে ওঠার চেষ্টা কি আলিমুদ্দিনকে আশার আলো দেখালো? তবে ব্যারিকেড ভাঙার চেষ্টায় কোনো কসুর না থাকলেও সোমবার কলকাতা ও হাওড়ার 5টি পয়েন্ট থেকে আসা বামেদের মিছিলের একটিও পুলিশের নিরাপত্তার ঘেরাটোপ পেরিয়ে নবান্নের কাছাকাছি পৌঁছতে পারেনি। লালবাজার সূত্রে দাবি, সিনিয়র অফিসারদের নেতৃত্বে বিভিন্ন রাস্তায় মোতায়েন ছিলেন মোট 2000 পুলিশ কর্মী। তার মধ্যে ছিল র্যাফ, কমব্যাট ফোর্স এবং রোবোকপও। রাস্তায় টহল দিয়েছে হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড। সকাল থেকে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে রাস্তায় নেমে পড়েন কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার। যে 5টি পয়েন্ট থেকে বামেদের মিছিল আসার কথা ছিল তার প্রতিটিতে পুলিশ এদিন ত্রিস্তরীয় ব্যারিকেড তৈরি করে। প্রথমে গার্ডরেল, তারপর বাঁশের ব্যারিকেড, তারপর এই ইস্পাতের দেওয়াল। প্রতিটি রাস্তায় এই তৃতীয় স্তরেই আটকে গিয়েছেন বাম কর্মী সমর্থকেরা। আন্দোলনকারীদের সামনে কার্যত অভেদ্য দেওয়াল হয়ে দাঁড়িয়েছে ইস্পাতের তৈরি এই ব্যারিকেড। লাঠি বা ইটের আঘাতে এগুলির ভাঙার কোনো সম্ভাবনা নেই। ব্যারিকেডগুলি পরপর স্ক্রু দিয়ে আটকানো থাকে। এগুলির পায়া এমনভাবে তৈরি যে সজোরে ধাক্কা মারলেও তা উল্টে যায় না। একসময় ব্যারিকেড ভাঙতে না পেরে এপার থেকে ইট বৃষ্টি শুরু করেন বাম কর্মী সমর্থকেরা। পাল্টা ইট ছোড়ে পুলিশও। ইটের ঘায়ে আহত হয়েছেন দুপক্ষের বেশ কয়েকজন, তবে এই পর্যন্তই। ইস্পাতের দুর্ভেদ্য দেওয়াল পেরিয়ে ওপারে আর পৌঁছতে পারেনি লাল ব্রিগেড। ময়ূর ঠাকুর চক্রবর্তী ও পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। একদিকে রাস্তায় সংঘর্ষ, অন্যদিকে তীব্র চাপানুতর রাজনৈতিক বিবৃতি। দেখুন, মানুষ যতদিন অশান্তিতে ভুগবে ওর শান্তি নেই। নবান্ন অভিযান শেষ হয়েছে, তবে তৃণমূল সরকারের বিরুদ্ধে লড়াই নয়। সোমবারের কর্মসূচিতে দাঁড়িয়ে সিপিএম এর রাজ্য সম্পাদক যখন এই কথা বুঝিয়ে দিলেন, তখন কটাক্ষের মোড়কে তাকে পাল্টা জবাব ফিরিয়ে দিয়েছে তৃণমূল। যারা নবান্ন যাচ্ছে তাদের তো কোনো অস্তিত্ব নেই। সিপিএম পার্টির অস্তিত্ব বিপন্ন, তাই তাদের লক্ষ্য নবান্ন। সিপিএম এর সাইনবোর্ড বিপন্ন, তাই এখন নজর নবান্ন। এদিকে বিভিন্ন জায়গায় বাম কর্মীদের ওপর ইট বৃষ্টি ও লাঠিচার্জ করতে দেখা গিয়েছে পুলিশকে। বাদ যাননি মহিলা থেকে বয়স্করাও। দিনের শেষে বহু বাম কর্মী অসুস্থ হয়ে পড়েন, তাদের ভর্তি করতে হয় হাসপাতালে। এই ছবিকে হাতিয়ার করেই রাজ্য প্রশাসনের বিরুদ্ধে দমন পীড়নের অভিযোগ তুলেছে বামেরা। মহিলাদের উপরে যে আক্রমণ হয়েছে, বয়স্ক মানুষের উপরে যে আক্রমণ হয়েছে, প্রবীণ বয়স্ক মানুষ, তারা কোনো হিংসাত্মক ঘটনায় যুক্ত ছিলেন, এটা হাস্যকর অভিযোগ। তৃণমূল অবশ্য পাল্টা সুর চড়িয়েছে। মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের দাবি, পুলিশের ওপর আক্রমণ হলে পুলিশ তো আত্মরক্ষা করবেই। ইটের পুষ্পবৃষ্টি হওয়া সত্ত্বেও পুলিশ জনতাকে শান্ত রাখার চেষ্টা করেছিল। তারপরও যেভাবে বিশৃঙ্খলা হয়েছে তা না হওয়াই কাম্য ছিল। বাম নেতাদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলতে ছাড়েননি পার্থ চট্টোপাধ্যায়। তাঁর দাবি, নেতারা যেভাবে উত্তেজক ভাষণ দিয়েছেন তাতেই প্ররোচনার বীজ লুকিয়েছিল। পুলিশ ধৈর্য দেখিয়েছে, জনতাকে শান্ত করার চেষ্টাও করেছে। রাস্তা বন্ধ করে আর কতক্ষণ থাকবে? বামেরা অবশ্য এই অভিযোগ মানতে নারাজ। এই ব্যাপক আক্রমণ, সর্বব্যাপক ধরপাকড়, গ্রেপ্তার ইত্যাদি, এই সবটা দফায় দফায় খানানে গ্যাস থেকে লাঠিচার্জ, যেগুলো জল কামান সবকিছুই ব্যবহার করা হয়েছে এবং কোনো প্ররোচনা ছাড়াই। পুলিশ আজকে যা করেছে আনপ্রোভোকড, পুলিশ নিজে প্রথম থেকে প্ররোচনা দিয়েছে। পুলিশ একটা প্রস্তুতি নিয়েছিল, প্ররোচনা দিয়ে এই শান্তিপূর্ণ মিছিলের বিঘ্ন ঘটাবে। সম্পূর্ণ বিনা প্ররোচনায় আন্দোলনকারীদের তরফ থেকে লাগাতার ইট বৃষ্টি হলো, বালি ছুঁড়ে দেওয়া হলো। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগে
পুলিশ জনতাকে ছত্রভঙ্গ করতে কোনো কোনো জায়গায় লাঠিচার্জ করে এবং কোনো কোনো জায়গায় টিয়ার গ্যাস চালাতে বাধ্য হয়। ৬৯ জন পুলিশকর্মী আহত হয়েছেন। বামেরা নবান্ন অভিযানের কর্মসূচি নিলেও এদিন সেখানে ছিলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক সভা উপলক্ষে তিনি বীরভূমে, যদিও তা নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি সিপিএম এর রাজ্য সম্পাদক। শান্তিতে নেই উনি, তাই শান্তিনিকেতনে গেছেন হনুমানের আশ্রয়ে। সব মিলিয়ে নবান্ন অভিযান ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে। এবিপি আনন্দ। মইদুল, একদিকে যেরকম বিরোধী, আজকে রাস্তায় দেখা গেল বামেদের, সোমবার বৃহস্পতিবার একই ভূমিকায় বিজেপিকে দেখা যাবে। অন্যদিকে সেরকম মানে কোথাও দিল্লির যন্তর মন্তরে এই ধরনের বিক্ষোভ তো প্রায় প্রতিদিন হচ্ছে, সেটা সামলানো যায়, কলকাতায় কিছু হলে সেটা হাতের বাইরে চলে যায় কেন? দেখুন, মানে আমি বলছি এ তো আর কোনো মানে গণতন্ত্রের অত্যন্ত স্বাভাবিক স্বাস্থ্যকর একটা প্রক্রিয়া, সেটাকে এই দিকে টার্ন করবে কেন? আমি বলছি এই যে সারা দিন ধরে চলছে, সামলানো যাচ্ছে না, ছত্রভঙ্গ করা যাচ্ছে না, এটা পেশাদারি প্রফেশনালিজমের একটা অভাব আছে এখানে। প্রফেশনালিজম মানে এটা হতেই থাকবে, এটা তো কোনো নতুন নয় যে এই সপ্তাহে হলো সোমবার বৃহস্পতি আর আগামী 6 মাস হবে না। না, এটা তো হতেই থাকবে। আপনি এবার আমি দেখাবো গোটা দিন ধরে এইটা হওয়ায় সাধারণ যাত্রীরা মানে যানজটে কার্যত গোটা দিন নাকাল হয়েছেন। না, পশ্চিমবঙ্গের এইটাই তো একটু প্রফেশনালিজম দিয়ে এটা যদি সামলানো, প্রফেশনালিজম তো বটেই, মানে পুলিশের তরফ থেকে, পুলিশ প্রশাসনের তরফ থেকে প্রফেশনালিজম তো দরকার, কিন্তু পশ্চিমবঙ্গের যা আপাতত যা অবস্থা তাতে কিন্তু এই বিরোধী পরিসরে রাজনীতিটাকে করার জন্য সিপিএম এবং বিজেপির মধ্যে এই লড়াইটা চলবে। এটা আপাতত হচ্ছে আপনার নেক্সট পঞ্চায়েত নির্বাচন পর্যন্ত, লোকসভা পর্যন্ত এটা চলবে, যতক্ষণ পর্যন্ত না আপনার আগে এই রিজলভটা কে হবে যে এখানে সেকেন্ড পজিশনটা কে, এটা চলবে। উল্টো দিকে আর একটা ইন্টারেস্টিং পশ্চিমবঙ্গে ইমার্জ করেছে বহুদিন ধরে, দেখবেন এখানে প্রত্যেক মানুষের কিন্তু একটা পলিটিক্যাল আইডেন্টিটির ওপর ভিত্তি করে মানুষকে চেনা হয়। ধরুন পলিটিক্যাল অ্যানালিস্ট হিসেবে বিশ্বনাথ বাবু আছেন, আমি আছি, সবসময় এই আলোচনাটা করা হয় এবং বহু মানুষ এটা করে যে আজকে এ কার হয়ে বললো, আজকে ও কার হয়ে বললো। কারণ এখানে সবসময় এখানে যেটা অবজেক্টিভ পলিটিক্যাল অ্যানালিসিস হতে পারে, এটা জাস্ট মানুষ জাস্ট বিশ্বাস করে না। আমি যেই জায়গাটা ধরতে চেয়েছি সেটা হলো যে দেখুন, আপনি রাইটলি বলেছেন, দিল্লির যন্তর মন্ত্রে এমনও হয় কোনো দিন 2 লাখ 3 লাখ 4 লাখ লোকের প্রসেশন হয়, ডেমনস্ট্রেশন হয়। পুলিশ কিন্তু, দিল্লির পুলিশ কিন্তু অত্যন্ত দক্ষতার সাথে, পেশাদারিত্বের সাথে সেটা ডিল করে। পশ্চিমবাংলার পুলিশের ক্ষেত্রে আপনি যদি 93 সাল থেকে আজ পর্যন্ত যদি পরপর এই কয়েকটা বছরই দেখেন, হয় অতিরিক্ত সক্রিয়তা হয়ে গুলি চালাবে, আর না হলে নিজেরা মার খাবে। মানে এর নির্ভয়া আন্দোলন ভাবুন, একেবারে আমি তো বলছি কত লক্ষ লোককে সামলাতে হয়েছে প্রশাসন। আমি সেটাই বলছি যে হয় পশ্চিমবাংলার পুলিশ নিজেরা মার খাবে, না হলে অন্যদেরকে এমন মারবে যে গণতান্ত্রিক একটা আন্দোলনের চেহারা মধ্যে ওইরকম পুলিশ নির্যাতন করতে পারে কিনা সে নিয়ে বারবার প্রশ্ন উঠে। কোন জায়গায় বিরোধীরা আন্দোলন করবেই, বিরোধী আন্দোলন চলবে, সেটা স্বাস্থ্যকর, কিন্তু সেটাকে তো কোথাও একটা শৃঙ্খলার বন্ধনে প্রশাসনের আমি আপনার সঙ্গে একমত, আমার প্রশ্নটা হচ্ছে তা নয়, কিন্তু আমার হিংসাত্মকটা এত মারাত্মক। এখানে পশ্চিমবাংলায় পুলিশ কর্মী প্রশাসনটা কোথায়, প্রশাসন কোথায় পশ্চিমবাংলা? তাহলে তোমরা প্রশাসনে আসো না, তোমরা এসে আসবো প্রশাসনে পরে আসছি, দেখো তোমরা কিছুদিন পরে আসবো, চিন্তা নেই। শোনো, কিছুদিন পরে এখানে টিভিতে করলে হয় না, তোমরা সংগঠন তৈরি করতে পারছো না। আমরা টিভিতে দেখেছি পুলিশ 365 দিন টেবিলের তলায়, আপনারা বলে টিভিতেই দেখেছি, বিজেপি না করলে বিজেপি করে যায়, থানা জ্বলছে, দিন হয় না, পুলিশকে মারছে তৃণমূলের গুন্ডারা, আমরা টিভিতেই দেখেছি। তোমরা কি টিভিতেই দেখেছি, বলো না এছাড়া বাংলাদেশে কোথায় নিয়ে গেছে করতে, যে ভূমিকা নিয়েছে এই ভূমিকা ধর্ষণ আটকাতে, ডাকাতি আটকাতে, তোলাবাজি আটকাতে নিত, ব্যারিকেড করতে যে ভূমিকা নিয়েছে, ছয়টা করে দেই, ছয়টা করে ধর্ষণ হয়েছে, পুলিশ জগৎটা করে ধর্ষণ হয়েছে 2011 10 নয়, সেটা 4 করে গেছে না, প্রমাণ করা যায় না। তুমি এইটা বলো না, প্রমাণ করা যায় না, ধর্ষণ কথাটা বলো না। দ্রুত আপনাদের দেখাতে চাইবো এই আন্দোলনে একদিকে যেরকম পুলিশ এবং আন্দোলনকারীরা মুখোমুখি, পাশাপাশি মানুষকে যানজটে কষ্ট পেতে হলো।
সাধারণ মানুষের যে গণতান্ত্রিক অধিকার, পাশাপাশি কৃষকের যে অধিকার, শ্রমিকের যে অধিকার, সেই অধিকারকে আমরা ফিরিয়ে দিতে চাই। আন্দোলনের মধ্যেই কিন্তু মানুষ আদায় করে। দমদমের বাসিন্দা অবসরপ্রাপ্ত এই চাকুরেও বলছেন মতাদর্শের কথা। বামেরাই পারে, একমাত্রই মঞ্চ হতে পারে বামেরাই সাধারণ মানুষের খেটে খাওয়া মানুষের লড়াই সরকার না থাকলেও চালিয়ে যাবে দীর্ঘদিন। শুধু বয়স্করাই নয়, বামেদের নবান্ন অভিযানে সামিল হয়েছিলেন বহু তরুণ তরুণীও। তাদেরই একজন লেকটাউনের অহনা গঙ্গোপাধ্যায়। এবারই তিনি স্নাতকোত্তর উত্তীর্ণ হয়েছেন। যতদিন শ্রমজীবী মানুষের লড়াই থাকবে, যতদিন ছাত্ররা ক্যাম্পাসে পড়াশোনা করতে পারবে না, ধর্মের নামে মানুষকে ভাগ করা হবে, ততদিন অবধি বামেদের আরও বেশি রেলেভেন্স বাড়বে। সদ্য কলেজের গণ্ডি পেরোনো সোনারপুরের এই তরুণী আবার বলছেন, রাজনীতি নয়, তার চাওয়া শুধুই কর্মসংস্থান। চাকরি বাকরির যা অবস্থা এই মুহূর্তে, মানে আমরা চাই যে কাজ বাজ যেন সরকার ঠিকভাবে, মানে স্টুডেন্টদের যারা আমরা যেন বেকার স্টুডেন্টরা রয়েছি তাদের জন্য একটু কাজের সংস্থান করুক। ভোটের ফলকে সামনে রেখে অনেকেই বলছেন, রাজ্যে তো ক্রমেই অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে বামেরা। কিন্তু এই মানুষগুলো এখনো মনে করেন পরিস্থিতি অতটা খারাপ হয়নি। তাই তো বারবার আবেগকে বুকে নিয়ে ছুটে আসেন রাজপথে। লাঠির ঘায়ে রক্ত ঝরে, কিন্তু লড়াকু মনোভাবটা যেন দমতে চায় না। যেইভাবে পুলিশ আমাদের উপর লাঠিচার্জ করেছে, আগামী দিনে আমরা আরো বড় আন্দোলনে সামিল হব। আবার আসবো যতক্ষণ না এই বর্বর এই স্বৈরাচারী সরকারকে উৎখাত করছি না, আমরা মেরে ফাটিয়ে দেব শরীরের শেষ বিন্দু রক্ত অবধি আমরা আসবো। তবে বামেদের এই নবান্ন অভিযানের কর্মসূচি ঘিরে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে অসংখ্য সাধারণ মানুষকে, যাদের সঙ্গে রাজনীতির দূর দূরান্ত পর্যন্ত কোনো সম্পর্ক নেই। বামেদের মিছিলের জন্য সকাল থেকেই মধ্য কলকাতার একাধিক রাস্তা বন্ধ করে দেয় পুলিশ। ফলে সপ্তাহের প্রথম কাজের দিনে যান চলাচলের চাপ গিয়ে পড়ে বাকি রাস্তাগুলিতে। তৈরি হয় তীব্র যানজট। ভর দুপুরে ঠাঠা রোদ্দুরে রাস্তায় আটকে কার্যত নাভিশ্বাস উঠে যায় শহরবাসীর। ইনি গাড়িতে চড়ে কলকাতা থেকে বর্ধমান যাচ্ছিলেন। ধর্মতলার কাছেই প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে। এমন হাঁসফাঁস অবস্থা যে আর গায়ে জামাটাও রাখতে পারছেন না। খুব কষ্ট হচ্ছে, গরমে একদম জামা ফামা খুলে ফেলেছি, টিকতে পারছি না, সব গেঞ্জি গায়ে বসে আছি। ওই যেটা আমরা রেড রোডে যাওয়ার যে রাস্তাটা, এটা পুরো ব্যারিকেড করে দিয়েছে। বাইক আরোহী এই ব্যক্তি ধর্মতলায় দাঁড়িয়ে যাবেন মাত্র 2 কিলোমিটার দূরের ক্যামাক স্ট্রিটে। কিন্তু যানজট পেরিয়ে এই সামান্য পথ আর শেষ হচ্ছে না। আমি যাব মিন্টো পার্ক, কিন্তু রাস্তার ওই দিকেও বন্ধ, আমার রেড রোডেও বন্ধ পেয়েছি, এখন এখানে দেখছি বন্ধ। 15 মিনিট ধরে দাঁড়িয়ে আছি। কেষ্টপুরের এই পরিবারটির অবস্থা আরও খারাপ। কীর্ণাহারের বাস ধরতে ধর্মতলায় এসেছিলেন, কিন্তু যানজট দেখে চোখ কপালে ওঠার জোগাড়। ট্যাক্সি তো আমাদের লেটই হলো আসতে, এমনি রাস্তা অনেক ঘুরে ঘুরে এলো, যে রাস্তায় আসার কথা সেই রাস্তাতে তো আসতে পারলো না। আর এসে তো মানে কিছু বুঝতেই পারছি না, এমন চারিদিকে লোকে লোক। এরা নিতান্তই সাধারণ মানুষ। দরকার আছে তাই কাঠফাটা রোদ্দুরে রাস্তায় বেরোতে হয়েছে। এক রাজনৈতিক দলের কর্মসূচির ফাঁসে তাদের কেন হাঁসফাঁস অবস্থা হবে? প্রশ্নটা অবশ্য অনেক পুরনো, উত্তরটাই যা অধরা। সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ, কলকাতা। ঘণ্টাখানেক সঙ্গে সুমন নিবেদন করছে আধুনিক টিএমটি বার্স, ভরসা হমেশা। নিপস হোটেল ম্যানেজমেন্ট, ইস্টার্ন ইন্ডিয়াজ নাম্বার 1। পার্টনার বাই, অনিয়মিত জীবনে লিভারের সুরক্ষায় ব্যবহার করুন লিভোসিন ডিএস। আদি অক্ষয় অ্যান্ড কোম্পানি, কলেজ স্ট্রিট ও বড়বাজার।